বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীবৃন্দ, একমাত্রিক সমস্যা অধ্যায়ের দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সসীম বর্গাকৃতি বিভব কূপে আবদ্ধ কণা। আমাদের গত লেকচারটি ছিল অসীম বর্গাকৃতি বিভব কূপ, অর্থাৎ এই বাউন্ডারিতে আমাদের বিভবের পরিমাণ ছিল, বাউন্ডারি গুলোতে বা বাউন্ডারির বাইরে এই অঞ্চলে বিভব ছিল অসীম, আর এই মধ্যবর্তী অঞ্চলে বিভব ছিল শূন্য। কিন্তু আজকে আমাদের বাউন্ডারির বাইরে বিভবের একটি সসীম মান থাকবে। আমরা ধরে নিচ্ছি যেহেতু বর্গাকৃতি, অর্থাৎ দুপাশে সমান থাকবে, এ পাশে বিভব ভি ইকুয়াল টু ভি নট, এ পাশে বিভব ভি ইকুয়াল টু ভি নট, কিন্তু মধ্যবর্তী অঞ্চলে বিভবের পরিমাণটা শূন্য। তাহলে আজকে আমাদের তিনটে অঞ্চল আমরা পাচ্ছি। প্রথম অঞ্চল যেখানে ভি ইকুয়াল টু ভি নট, তৃতীয় অঞ্চল এখানেও ভি ইকুয়াল টু ভি নট, মাঝখানের অঞ্চল যেটা, এটাকে আমরা 2 নম্বর অঞ্চল বলছি। এখানে আমাদের ভি ইকুয়াল টু 0 বা বিভবটা শূন্য। গতদিনের সাথে আজকে আমাদের পার্থক্যগুলো আমরা একটু খেয়াল করব। এম ভরের একটি কণা চিত্রের মধ্যে বিভব কূপে আবদ্ধ আছে বলে আমরা ধরে নিচ্ছি। x লেস দেন 0 অঞ্চলে, অর্থাৎ এই অঞ্চলে x লেস দেন 0, অর্থাৎ এই পাশে বিভব কূপের বাম পাশে 1 নম্বর অঞ্চলে বিভব শক্তি আমরা ধরে নিচ্ছি v ইকুয়াল টু v নট। 0 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু l, এই অঞ্চল অর্থাৎ দ্বিতীয় অঞ্চলে বিভব শক্তি শূন্য। আমরা যেটা বললাম যে কূপের মধ্যে বিভব শক্তির পরিমাণটা শূন্য। আবার ওই পাশে গেলে আবারও বিভব শক্তি আমাদের আসবে তৃতীয় অঞ্চলে, অর্থাৎ x গ্রেটার দেন l অঞ্চলে বিভব শক্তির পরিমাণটা v ইকুয়াল টু v নট। আমরা ধরে নিচ্ছি যে কণার মোট শক্তি হলো E, বিভব শক্তি ভি নট এর তুলনায় কম। কণার যে শক্তিটা সেটি এর চাইতে কম। তাহলে আমরা চিরায়ত ধারণা পেতেই পারি যে কণাটি এর ভিতর থেকে কখনো বের হতে পারবে না। কোয়ান্টাম বলবিজ্ঞান কি বলে সেটি আমাদের আজকের আলোচনার বিষয়। 1 নম্বর অঞ্চলে, এই অঞ্চলে শ্রোডিঙ্গারের সময় অনির্ভর সমীকরণ, এখানে যেহেতু আজকে বিভব ভি রয়েছে, গত লেকচারে কিন্তু এই অঞ্চলে বিভব অসীম ছিল। আজকে এখানে আমরা ধরে নিচ্ছি বিভব হচ্ছে ভি নট প্রথম অঞ্চলে, আর শক্তি ই, কণার শক্তি ই আমরা ধরে নিয়েছি। আরো আমরা ধরে নিয়েছি যে ই হলো ভি এ নট এর চাইতে ছোট, ই হলো ভি নট এর চাইতে ছোট, অর্থাৎ বিয়োগ করতে গেলে আমাকে ভি নট থেকে ই বিয়োগ করতে হবে, তবে আমি ধনাত্মক রাশি পাবো। ই থেকে ভি নট বিয়োগ করলে আমি ঋণাত্মক রাশি পাবো। এই সমীকরণটিকে আমরা এরকম করে একটু সাজিয়ে লিখতে পারি। যেহেতু ভি নট বড়, সেই জন্য আমরা ভি নটটাকে আগে লিখেছি, আর ভি নটটাকে আগে রাখতে যে আমার এখানে মাইনাস চিহ্ন আনতে হচ্ছে। গতদিনের মতোই আমরা এটার পরিবর্তে, এইটুকুর পরিবর্তে একটা ধ্রুব রাশি ধরে নেব। আমরা ধরে নিলাম এইটুকুর পরিমাণ হচ্ছে বিটা স্কোয়ার, একে আমরা নাম দিচ্ছি বিটা স্কোয়ার। হিসাবের মানে ক্যালকুলেশনটা লেখার সুবিধার্থে আমি এটি লিখেও ক্যালকুলেশন করে যেতে পারি, প্রতিবার আমাকে এত বড় একটা টার্ম লিখতে হবে। এই সমীকরণের যে সমাধান, গণিতে ব্যবকলনীয় সমীকরণ অধ্যায় থেকে বা ব্যবকলনীয় সমীকরণের সমাধানের ধারণা থেকে আমরা লিখতে পারছি যে এরকম একটি ব্যবকলনীয় সমীকরণের সমাধানের আকার হবে এরকম। আমরা দ্বিতীয় অঞ্চলের সমীকরণ বের করব, তার সমাধান বের করব, তৃতীয় অঞ্চলের সমীকরণ বের করব, তার সমাধান। দ্বিতীয় অঞ্চলে শ্রোডিঙ্গারের সময় অনির্ভর সমীকরণ। দ্বিতীয় অঞ্চলে যেহেতু ভি নট, দেখো ভি সংক্রান্ত টার্মটি কিন্তু এখানে নেই, ফলে আমাদের গতদিনের আলোচনার মতো হয়ে গেল। এটাকে আমরা সরলীকরণ করে এরকম লিখতে পারি, এই অংশটুকুকে আমরা আবারও গতদিনের মতোই এই টার্মটাকে লিখছি কে স্কয়ার, আর এর সমাধানও তাহলে আমাদের গতদিনের মতোই হবে। দেখো গতদিনের মতোই আমরা লিখেছি। গতদিন আমাদের ধ্রুবক গুলো ছিল এ বি, আজকে ধ্রুবক নিয়েছি সি আর ডি, এটিতে অসুবিধার কিছু নেই। তাহলে দ্বিতীয় অঞ্চল যেটা, যেখানে আমার কণাটি রয়েছে, সেই অঞ্চলে তরঙ্গ সমীকরণের চেহারা এরকম আর তার সমাধানের চেহারাটা এরকম।
আমরা যাব তৃতীয় অঞ্চলে, যেহেতু প্রথম অঞ্চলের বিভব আর তৃতীয় অঞ্চলের বিভব সমান, ফলে প্রথম অঞ্চলে তরঙ্গ সমীকরণের আকার এবং সমাধানের চেহারা তৃতীয় অঞ্চলে তরঙ্গ সমীকরণের আকার এবং সমাধানের চেহারার অনুরূপ হবে। আমরা সেরকমই লিখলাম, শুধু আমরা তরঙ্গ ফাংশন ধরে নিচ্ছি যে প্রথম অঞ্চলে তরঙ্গ ফাংশন ψ1, দ্বিতীয় অঞ্চলে তরঙ্গ ফাংশন ψ2, তৃতীয় অঞ্চলে তরঙ্গ ফাংশন ψ3। এটাকে আবারও সাজালাম প্রথম অঞ্চলের মতো করেই। যেহেতু প্রথম অঞ্চলের সাথে এটি পুরোপুরি মিলে যাচ্ছে, সেহেতু প্রথম অঞ্চলে আমরা বিটা ধরে আসছি, এখানে আর নতুন কিছু না ধরে আমরা সেই বিটাই ধরছি এখানে, বা বিটা স্কয়ার ধরছি এখানে। তাহলে এখানে আমরা দুটো রাশিকে সিম্পলিফাই করে নিচ্ছি। একটা হলো এই রাশিটাকে আমরা বলছি, বিটা স্কয়ার, আর এই টুয়াইস এম ই বাই এইচ কাট স্কয়ার, এটাকে আমরা বলছি কে স্কয়ার। দ্বিতীয় অঞ্চলের ক্ষেত্রে আমরা এটাকে বলছি কে স্কয়ার। এই অঞ্চলের সমাধানের চেহারাও প্রথম অঞ্চলের সমাধানের চেহারার অনুরূপ হবে, তাই হয়েছে, শুধুমাত্র ধ্রুবকগুলোর পরিবর্তন ঘটিয়েছি আমরা। x<0 অঞ্চলে, অর্থাৎ এক অঞ্চলে সাধারণ সমাধান হচ্ছে আমাদের এটি। এখন এই অংশ x=∞ তে আমরা যদি এই সমীকরণে বসাই, x এর মান যদি অসীম বসাই, x এর মান -∞ যদি আমরা বসাই, তাহলে এই টার্মটি কিন্তু জিরো হয়ে যাবে। e⁻∞ 0, তাহলে এই পদটি শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু এইখানে যদি আমরা এই দ্বিতীয় পদে যদি আমরা x এর মান -∞ বসাই, তাহলে এই মাইনাস এবং এই মাইনাস মিলে এটি হয়ে যাচ্ছে প্লাস b e⁻β ইনফিনিটি, বা এটা হয়ে যাচ্ছে প্লাস ইনফিনিটি। এইটা কিন্তু 0 নয়, বরঞ্চ অসীম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে -∞ অঞ্চলে গেলে এই তরঙ্গ ফাংশনের মান আর সীমার মধ্যে থাকছে না, আমি পরিমাপ করতে পারছি না, এটি অসীম হয়ে যাচ্ছে। অর্থাৎ x=∞ অঞ্চলে তরঙ্গ ফাংশনটা অসীম হয়ে যাচ্ছে। এটা আমাদের শর্ত রয়েছে, আমরা জানি যে তরঙ্গ ফাংশন সব জায়গাতেই সসীম হতে হবে। দুই একটি ব্যতিক্রম ছাড়া তরঙ্গ ফাংশন সব জায়গাতে সসীম হতে হবে। ফলে এই x=∞ তে যদি তরঙ্গ ফাংশন সসীম হতে হয়, সেই ধারণা থেকে আমাকে তাহলে এই টার্মটা তো x এর মান ইনফিনিটি বসালে এই টার্মটা শূন্য হচ্ছে না, সসীম থাকছে না, সেই জন্য বাধ্য হয়ে আমাকে b এর মানটা শূন্য ধরতে। b এর মান যদি আমরা শূন্য ধরি, তাহলে গ্রহণযোগ্য সমাধানটা হচ্ছে, এই টার্মটা যদি 0 হয়ে যায়, তাহলে 1 নম্বর অঞ্চলে আমার গ্রহণযোগ্য সমাধান হচ্ছে a e⁻βx। তাহলে এই টার্মটি কেন 0 হয়ে গেল সেটি আমরা ধরতে পারলাম যে -∞ বসালে এই পদটা অসীম হয়ে যাচ্ছে। এই পদ অসীম হওয়ার অর্থ আমার তরঙ্গ ফাংশন অসীম হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কোয়ান্টাম বলবিজ্ঞানের প্রাথমিক শর্ত থেকেই জানি যে তরঙ্গ ফাংশন সব জায়গাতে সসীম হতে হবে, সেই জন্য আমাদেরকে b=0 ধরে নিতে হচ্ছে। আর b=0 হলে এই তরঙ্গ ফাংশনটা তখন এই চেহারা ধারণ করছে। তাহলে এক অঞ্চলের গ্রহণযোগ্য সমাধান এটি, দুই অঞ্চলে যেটা ছিল সেটা থাকবে যথারীতি। তিন অঞ্চলে যে আবার একই কারণে, তিন অঞ্চলে সমাধানটা ছিল আমাদের, তিন অঞ্চলের সমাধানের চেহারাটা এরকম। x=∞ অঞ্চলে, x=∞ আবার এই অংশটা তিন অঞ্চলের বেলা, তৃতীয় অঞ্চলের বেলায় x=∞ তে এইটি আর সসীম থাকছে না, এটি অসীম হয়ে যাচ্ছে, বা প্রথম পদটা অসীম হয়ে যাচ্ছে। ফলে g সম্পর্কিত যে টার্মটা ছিল সেই টার্মটাতে g=0 ধরে আমাদের গ্রহণযোগ্য সমাধানের আকার হচ্ছে এইটা। তাহলে যদিও আমরা প্রাথমিকভাবে তিনটে সমীকরণের তিনটে সলিউশন ধরলাম, কিন্তু শর্তের কারণে, সীমা শর্তের কারণে, যে তরঙ্গ ফাংশন সব জায়গাতে সসীম হবে, এই শর্তের কারণে আমরা ψ1 এবং ψ3 একটু পাল্টে গেল,
সাই2টা অ্যাজ ইট ইজ থাকবে। এখন বিভবের x=0 সীমানায় অর্থাৎ বাম প্রান্তে সাই-এর অবিচ্ছিন্নতা শর্ত এই অনুসারে, অর্থাৎ x=0 বিন্দুতে সাই1ও যা হবে, x=0 বিন্দুতে সাই2ও তাই হবে। এই ধারণা থেকে আমরা পাচ্ছি হলো এই যে এটা দেখো আমাদের এইটি হলো সাই1 হচ্ছে সাই1 এর গ্রহণযোগ্য সমাধান এইটি। এখানে x এর মান যদি আমরা 0 বসাই তাহলে এই টার্মটুকু 1 হয়ে যাচ্ছে, তাহলে থাকবে আমাদের a, শুধুমাত্র সাই1 = a থাকবে। আর সাই2 তে যদি আবার আমরা x=0 বসাই তাহলে সেখানে শুধু d এর টার্মটা থাকবে, ফলে আমরা পাচ্ছি a = d। এই যে আমাদের প্রাথমিক তিনটা সমীকরণ। এবার আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের অবিচ্ছিন্নতার শর্ত আমরা বিবেচনা করছি, অর্থাৎ সাই1 এর প্রথম ক্রমের ব্যবকলন এবং সাই2 এর প্রথম ক্রমের ব্যবকলন, এরা x=0 সীমাতে এরা দুটো পরস্পর সমান হবে। আর সাই1 হচ্ছে এটা, সাই2 হচ্ছে আমাদের এটা। এই সমীকরণে যদি বসাই তাহলে আমরা ব্যবকলন করে x এর মান 0 বসালে ব্যবকলন করলে পেলাম আমরা এইটা। এইটাকে যদি x এর সাপেক্ষে ব্যবকলন করি তাহলে আমরা পেয়ে যাই এইটুকু, আর এই সমীকরণকে যদি x এর সাপেক্ষে ব্যবকলন করি তাহলে পাই এইটুকু। বাইরের শর্ত কিন্তু এখনো বসাইনি আমরা, শর্ত রয়েছে। এখন আমরা শর্তটা বসালাম, x এর মান যদি 0 বসাই তাহলে এই টার্মটুকু হয়ে যাবে 1, ফলে আমার বাম পাশে থাকলো a × বিটা। ডান পাশের অংশে যদি x=0 বসাই তাহলে sin0 এর মান হয়ে যাবে 0, অর্থাৎ এই টার্মটা 0 হয়ে যাবে। আমার থাকবে cos0 এর মান 1, শুধুমাত্র এইটুকু থাকলো ডান পাশে। তাহলে বাম পাশে থাকলো a × বিটা আর ডান পাশে থাকলো k × c। এই দুটো পরস্পর সমান, এখান থেকে আমরা c = β/k × a, এই সমীকরণটা আমরা পাচ্ছি। এটাই হলো c এবং a এর মধ্যে সম্পর্ক পাচ্ছি। যে ধ্রুবকগুলো আমরা ধরেছিলাম, তাহলে একটা ধ্রুবকের সাথে আরেকটা ধ্রুবকের একটা সম্পর্ক আমাদের বের হবে। এরকম আরো দু একটি সম্পর্ক বের হবে আমাদের। এবার আসি x=l সীমানা, অর্থাৎ বিভবের ওই প্রান্তে। এটা ছিল আমাদের x=0, এটা ছিল x=l, এখানে আমাদের v=v0, এখানে v=0, আর এখানে আবারও ছিল v=v0। আমরা এই প্রান্তেরটা হিসাব করে আসলাম, এই মুহূর্তে হিসাব করছি x=l। x=l সীমাতে তরঙ্গ ফাংশন পরস্পরের সমান হবে। এই শর্ত অনুসারে আমরা যদি হিসাবটা করি তাহলে দেখো সাই2তে x এর মান l বসাবো। সাই2তে x এর মান যদি l বসাই তাহলে বাম পাশটা সাই2 এর মান বসালাম, সাই3 এর সমীকরণটা বসালাম। বসে আমরা এখনো কিন্তু লিমিটটা বসাইনি, শর্তটা বসাইনি। এবার শর্তটা বসাবো। x এর জায়গাতে আমরা l বসাচ্ছি, এখানে আমরা x এর জায়গাতে l বসালাম, তাহলে এটি আমরা আরেকটি সমীকরণ পেলাম। এই সমীকরণটি কার কার মধ্যে সম্পর্ক দিচ্ছে? c, d এবং h এর মধ্যে একটা সম্পর্ক আমাকে বলে দিচ্ছে। আবার x=l সীমায় ফার্স্ট অর্ডার তরঙ্গ ফাংশনগুলোর প্রথম ক্রমের ব্যবকলনটা অবিচ্ছিন্ন হবে। সেই শর্ত অনুসারে এটি আমরা শর্তটা লিখেছি। শর্তটা লিখে এই সাই2কে যদি x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করি, সাই2কে x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে সাইনকে ডিফারেনশিয়েট করলে আসবে cos, আর এইটুকুকে ডিফারেনশিয়েট করলে x এর সাপেক্ষে থাকবে k, সেটাকে আমরা বাইরে নিয়ে আসছি। দ্বিতীয়টাও cos কে ডিফারেনশিয়েট করলে পাবো আমরা মাইনাস সাইন, ফলে ব্যবকলনের ধারণা থেকে এটা আমরা লিখতেই পারি। সাই3কে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করি তাহলে এই যে উপরের অংশটাকে, সূচকীয় অংশটাকে -βx, তাকে ডিফারেনশিয়েট করলে পাবো মাইনাস এবং বিটা।
তাহলে এটি আমরা ব্যবকলন করলাম শুধুমাত্র। এখন যদি আমরা এই সীমা শর্ত দুটো বসাই, x = l বসাই, তাহলে আমাদের এই সমীকরণটি পাচ্ছি। তাহলে এরকম দুটো সমীকরণ এই আকারের প্রায় দুটো সমীকরণ আমরা পেলাম, একটা 11 নম্বর সমীকরণ, একটা 12 নম্বর সমীকরণ। 12 নম্বর সমীকরণকে 11 নম্বর সমীকরণ দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে বাম পক্ষকে বাম পক্ষ দিয়ে ভাগ করছি, ডান পক্ষকে ডান পক্ষ দিয়ে ভাগ করছি। তাহলে আমাদের এইরকম, এটি হচ্ছে 12 নম্বর সমীকরণকে 11 নম্বর সমীকরণ দিয়ে আমরা ভাগ করছি। এই সমীকরণে আমরা যে আগে এই দুটো শর্ত পেয়ে এসেছি যে a আর d সমান আর c হচ্ছে বিটা বাই কে ইন্টু a এর সমান, এইটা যদি আমরা বসাই, এখানে ছিল আমাদের c এর পরিবর্তে আমরা বসালাম বিটা বাই কে ইন্টু a, আর এখানে ছিল আমাদের d এর পরিবর্তে আমরা বসালাম a। বসিয়ে দেখো উপর এবং নিচ দুই জায়গা থেকে, এখান থেকে আমরা a কমন নিতে পারি, এখান থেকেও a কমন নিতে পারি, নিয়ে এই a গুলো আমরা ক্যান্সেল করে দিতে পারি। ক্যান্সেল করে দিয়ে আমরা যদি আবার এটাকে লসাগু করি, লসাগু করলে এইটা ডিভাইডেড বাই কে আসবে নিচে, সেই কেটা দিয়ে আমরা উপরে গুণ করে দেব। তাহলে এখানে ছিল বিটা কস কেএল, সেটি হয়ে যাবে কে বিটা কস কেএল। এখানে ছিল মাইনাস কে সাইন কেএল, এখানে হয়ে যাবে মাইনাস কে স্কোয়ার সাইন কেএল। ডান পাশে যথারীতি যেমন আছে তেমনই থাকলো। এটাকে গুণ করে আমরা সাজিয়ে এরকম লিখতে পারি, আর গুণ করে বিটার নিচে একটা 1 আছে আমরা ধরে নেই। এইখান থেকে আমরা এই বিটা দিয়ে আবার গুণ করে দিলাম এটাকে এবং এটাকে, অর্থাৎ পুরোটাই আমরা ভেঙে ফেললাম সিম্পলিফিকেশনের। আগের সমীকরণটাই আমরা লিখেছি। এখানে দেখো এই দুটো রাশি একই রাশি, এই পদ এবং এই পদ একই। এইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে 2k বিটা cos kl, আর এইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের এরকম হয়। এখান থেকে sin kl টা কমন নেওয়া যায়। এখন sin kl বাই cos kl যদি আমরা করি, তাহলে আসবে tan kl, আর এইটা আসবে n নিচে, আর এই cos kl চলে যাবে n নিচে। তখন কিন্তু সমীকরণের চেহারা দাঁড়াবে আমাদের এইটা, tan kl equal to 2k beta divided by k square minus beta square। এখন আমরা হিসাবে সুবিধার্থে ধরে নিচ্ছি l equal to twice। এটা বইতে অন্যভাবেও করা আছে। আমরা এখানে এই বিন্দুটাকে 0 ধরেছি, তা না ধরে যদি আমরা এই মধ্যবিন্দুটাকে 0 ধরতাম, এইটাকে যদি আমরা 0 ধরতাম, তাহলে এইটাকে ধরতে হতো আমাদের -l/2, এইটাকে ধরতে হতো +l/2 বা a/2, যদি আমরা ধরতাম a/2, তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব কিন্তু আমাদের আসতো, সরি এরকম না, যদি আমরা এটাকে -a ধরতাম, এটাকে +a ধরতাম, তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব আমার চলে আসতো twice। আমরা এটাকে ধরবো, এই মধ্যবিন্দুটাকে, বাক্সের মধ্যবিন্দুটাকে আমরা মূলবিন্দু ধরবো, বাম দিকেরটাকে -a ধরবো, ডান দিকের সীমাটাকে +a ধরবো। তাহলে আমরা যেটাকে l ধরেছি, এটা ছিল আমাদের 0, এটা l, ফলে দূরত্বটা l। আর তা না ধরে যদি আমরা এরকম ভাবে ডিফাইন করতাম, তাহলে আমরা লিখতে পারতাম ওই l এর জায়গাতে আসতো twice। সেটাই আমরা এখানে ধরে নিচ্ছি আমাদের হিসাবের সুবিধার্থে। এরকম না ধরেও ক্যালকুলেশনটা করা যাবে, একটু জটিল হয়ে যায়। তাহলে l যে সমস্ত জায়গাতে আছে সেখানে আমরা twice বসাচ্ছি। এখানে l আছে, তাহলে এই জায়গাতে আমরা twice বসালাম। এপাশে আমাদের l নেই, আমরা বসাচ্ছি না। এখন tan twice k, tan twice theta, tan twice theta এর ফর্মুলা হচ্ছে 2 tan theta divided by 1 minus tan square theta।
2 tan theta divided by 1 minus tan square theta। এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে গেল আমাদের। দুঃখিত, এখানে একটা কে বিটা থাকবে। এখানে কে বিটাটা থাকবে, প্রিন্টিং মিস্টেক ছিল এটা। এখন যদি আমরা এই 2 এবং এই 2 ক্যান্সেল করি, এই 2 ক্যান্সেল করি, তাহলে এটা গুণ করে আমরা পাই এই টার্ম, আর এটা গুণ করে আমরা পাই এই টার্ম। গত পৃষ্ঠার শেষ লাইনটাই আমরা অ্যাজ ইট ইজ লিখেছি, এখানে অবিকৃতভাবে লিখেছি। এটাকে আমরা ভেঙে ফেললাম এরকম করে, টানকে দিয়ে গুণ করে দিলাম দুটো টার্মকে। এখানেও এটাকে ভেঙে ফেললাম আমরা। ভেঙে ফেলার পরে আমরা দুটোকেই সবগুলোকে একপাশে নিয়ে আসছি, একপাশে আমরা 0 রাখছি। এখান থেকে এই দুটো টার্ম থেকে আমরা কে কমন নিতে পারি, তাহলে আসলে এরকম। আর এই দুটো টার্ম থেকে আমরা বিটা কে ট্যান কে এ কমন নিতে পারি, তাহলে আমার আসলে এরকম। এখান থেকে আমরা সেই বীজগণিতের ধারণা থেকে আমরা লিখতেই পারি এই দুটার গুণফল ইকুয়াল টু 0। এখন যদি প্রথম টার্ম 0 হয়, যেহেতু দুটো টার্মের গুণফল 0, তাহলে হয় এটা 0 অথবা এটা 0। যদি প্রথম টার্মটাকে আমরা 0 ধরি, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি এরকম। আর যদি দ্বিতীয় টার্ম পদটাকে আমরা 0 ধরি, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি। এখন এখান থেকে এই দুটো সমীকরণ থেকে আমরা সরাসরি সমাধান করে, গাণিতিকভাবে সমাধান করে আমরা ফলাফলটা বের করতে পারবো না। সেই জন্য করা হয় কি, যে এটাকে আর গাণিতিকভাবে হিসাব না করে গ্রাফ পদ্ধতিতে যদি আমরা যাই, তখন দেখা যায় গ্রাফ থেকে খুব সহজেই এদের একটা কমন সমাধান বের করে নিয়ে আসা সম্ভব। সেটা আমরা কি করে করব দেখি আমরা একটু। এই সমীকরণটাকে আমরা প্রথম সমীকরণ যেটা, সেই সমীকরণটাকে এ বা আলফা দিয়ে গুণ করছি আমরা, তাহলে এই রকম আসলো সমীকরণটা। এখন যদি আমরা কে এ এটার পরিবর্তে জিটা, এটাকে বলা হয় গ্রিক অক্ষর জিটা, কে এর পরিবর্তে জিটা বসাই এবং বিটা এর পরিবর্তে আমরা ইটা বসাই, তাহলে আমাদের এই সমীকরণের চেহারাটা চলে আসবে এরকম। এই সমীকরণের চেহারাটা আসবে এরকম। আবার আমরা গোড়াতে ধরে এসেছি বিটা স্কোয়ার ইকুয়াল টু এত, কে স্কোয়ার ইকুয়াল টু এত। তাহলে এই দুটোর সমষ্টি যোগফল করলে, সরাসরি এটি আর এটি যোগ করলে এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, শুধু 2 বি নট বাই এই টার্মটুকু থেকে যাবে। থাকলো এটা। উভয় পক্ষকে যদি আবার আমরা এ স্কোয়ার দিয়ে গুণ করি, কেন গুণ করব আমরা এখনই দেখবো সেটা। উভয় পক্ষকে আমরা এ স্কোয়ার দিয়ে গুণ করছি, তাহলে সমীকরণের চেহারাটা এরকম আসলো। এখন এইটা দেখো আমাদের সেই আবার এই যে এইটা ব্যবহার করে এটার পরিবর্তে লিখছি আমরা জিটা স্কোয়ার, আর এইটা ব্যবহার করে এটার পরিবর্তে লিখছি আমরা ইটা স্কোয়ার। ডান পাশটাকে আমরা সাজানোর জন্য এটাকে রুট ওভারের মধ্যে রেখে বাইরে একটা স্কোয়ার দিয়েছি। কি লাভ হলো আমাদের এটি সাজিয়ে? এই যে সমীকরণটি পেলাম, এটি একটি বৃত্তের সমীকরণ। এই সমীকরণে যদি গ্রাফ আঁকি আমরা, তাহলে পাবো একটা বৃত্ত। এখন এই যে বৃত্ত,
এই সমীকরণ থেকে যে বৃত্ত আঁকবো আর এই সমীকরণের গ্রাফ, এই দুটো গ্রাফ, এর জন্য যে গ্রাফ এবং এর জন্য যে গ্রাফ, এই দুটো গ্রাফ যে সকল বিন্দুতে বা যে সকল বিন্দুতে পরস্পরকে ছেদ করবে ওই সকল বিন্দুতে এই সমীকরণটা স্যাটিসফাই, ওই সকল বিন্দুতে এই সমীকরণের একটা মান থাকবে। ফলে সেটাকে আমরা এর একটা সমাধান হিসাবে বা আমাদের প্রয়োজনীয় তথ্য সেখান থেকে আমরা পাব। এই সমীকরণটা, এটা একটা বৃত্তের সমীকরণ। এই বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি, বৃত্তের সমীকরণ হলো x² + y² = a² বা r²। এই r হচ্ছে আমাদের এটা, অর্থাৎ এই সমীকরণ যে বৃত্ত নির্দেশ করে সেই বৃত্তের ব্যাসার্ধ হলো আমাদের। তাহলে এই সমীকরণ দিয়ে যে বৃত্ত পাবো আর এই সমীকরণ দিয়ে যে গ্রাফ পাবো, এই দুই গ্রাফের যে ইয়েটা হবে, এই দুই গ্রাফের সমীকরণের গ্রাফের ছেদবিন্দু সমূহই আছে আমাদের নির্ণেয় সমাধান। আমরা আগের তো বলে এসেছি যে যদিও আমরা দুটো সমাধান পেলাম, এখানে দুটো সমাধান কিন্তু অ্যাট এ টাইম স্যাটিসফাই করবে না, যে কোনো একটা একটা করে আমাদের হিসাবটা করে নিতে হবে। এবার দেখো আমরা এই যে গ্রাফগুলো এঁকেছি, এই গ্রাফ, এই যে রেখাগুলো, এই যে দেখাচ্ছে, এই যে রেখাগুলো, এই রেখাগুলো হচ্ছে কার জন্য গ্রাফ? এই সমীকরণ থিটা ইকুয়াল টু জিটা ট্যান জিটা, এই সমীকরণের গ্রাফের আকৃতি হচ্ছে এরকম। আর এই যে বৃত্ত যেটা আমরা দেখে আসলাম, বৃত্তগুলোর আমরা শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টটা এঁকেছি, অন্যটা আমরা পুরো বৃত্তটা আঁকিনি, শুধুমাত্র প্রথম চতুর্থকটা এঁকেছি আমরা। যেহেতু ইটা এবং জিটা এরা পজিটিভ, ফলে আবার এদের বর্গও রয়েছে, সেটা শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্ট আঁকলেই আমাদের চলতেছে, সেই জন্য আমরা বাকিটুকু আর আঁকিনি, অর্থাৎ পুরো বৃত্তটা আর আমরা আঁকি। এখন এই সমীকরণের সমাধানের জন্য আমরা কি করছি, যে এইটার জন্য যে বৃত্ত, এই সমীকরণ অনুযায়ী বিভিন্ন ব্যাসার্ধের এক সেট বৃত্ত লেখচিত্র অঙ্কন করা। এখানে আমরা ভি এর বিভিন্ন মানের জন্য, এ এর বিভিন্ন মানের জন্য আমরা এই যে ইয়েগুলো এঁকেছি, এখানে বৃত্তগুলো এঁকেছি। আর এই সমীকরণের গ্রাফ এটা আমরা বললাম যে এই সমীকরণ অনুযায়ী এই লেখচিত্র অঙ্কন করলাম। লেখচিত্র দ্বয় ছেদবিন্দু সমীকরণের সমাধান নির্দেশ করে। এখানে আমরা তিনটে মানের জন্য, যে v0a² এর এইটুকু অংশের, কারণ 2m আর h² এরা ধ্রুব রাশি, তাহলে এই অংশটুকুর তিনটে মানের জন্য আমরা গ্রাফ দেখিয়েছি। এখানে তিনটে মান কত, যে এই পুরোটা হচ্ছে 1, খেয়াল করো এখানে যে এটি হলো বৃত্তের ব্যাসার্ধ, এই পুরোটাকে আমরা বৃত্তের ব্যাসার্ধ ধরে 1 ধরে, বৃত্তের ব্যাসার্ধকে 1 ধরে আমরা এই গ্রাফটা এঁকেছি, প্রথম গ্রাফটা এঁকেছি। তাহলে এইটুকু যদি 1 হয়, তার মানে v0a² কত, twice m v0a² divided by h² that is equal to 1। তাহলে আমার v0a² আসতেছে হচ্ছে h² by twice m, h² by twice m। অর্থাৎ এইটা ধরে আমরা এই প্রথম বৃত্তটা এঁকেছি। এরকম ভাবে এইটুকুর মান 2 ধরে, এই পুরাটুকুর মান 2 ধরে আমরা দ্বিতীয় বৃত্তটা এঁকেছি। এরকম ভাবে তৃতীয় বৃত্তটাও আঁকা হয়েছে। এখন এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, যে প্রথমটার জন্য কয়টা সমাধান? একটা সমাধান। দ্বিতীয়টার জন্যও একবার ছেদ করেছে, ফলে একটা সমাধান। কিন্তু তৃতীয়টার ক্ষেত্রে এসে আমরা দেখছি যে দুইবার ছেদ করেছে। তৃতীয়টার জন্য আমরা দেখতে পাচ্ছি দুইবার ছেদ করেছে, ফলে তৃতীয়টার জন্য দুটো সমাধান পাচ্ছে। সেই কথাটাই আমরা বলছি, এর মধ্যে ক্ষুদ্র দুটি মানের প্রত্যেকটির জন্য একটি করে, আর বৃহত্তর মানটির জন্য দুটি সমাধান পাওয়া। এখানে যেহেতু আমরা বললাম যে এর তিনটা মানের জন্য, v0a² এর তিনটা মানের জন্য আমরা
গ্রাফ এঁকেছি, তাহলে দেখা গেল প্রথম দুটোর জন্য আমরা একটা করে সমাধান পাচ্ছি, আর বড়টার জন্য আমরা দুটো সমাধান পাচ্ছি। এবার আমরা বাকি সমীকরণটা একই নিয়মে আবার সমাধান করব। আচ্ছা, এখান থেকে আমরা আসছি ভি যদি অসীম হয়, আমরা কিন্তু গোড়াতে ধরে এসেছি ভি হলো সসীম, তার মান ভি নয়। ভি যদি অসীম হয় তাহলে বিটা ইকুয়াল টু হবে ইনফিনিটি, কারণ বিটার সমীকরণ কি ছিল আমাদের? বিটা স্কোয়ার ইকুয়াল টু এটা, বিটা স্কোয়ার ইকুয়াল টু 80। ভি যদি অসীম হয় তাহলে এই ডান পক্ষ অসীম হচ্ছে, তার মানে বিটা স্কোয়ার অসীম, অর্থাৎ বিটা অসীম। তাহলে ভি অসীম হলে আমরা দেখতে পাচ্ছি যে বিটা অসীম হবে। বিটা অসীম হবে। বিটা যদি অসীম হয় তাহলে বিটা বাই কে সেটাও অসীম হবে। তাহলে এই সমীকরণ থেকে আমরা পাচ্ছি যে বিটা যেহেতু অসীম, তাহলে কে ট্যান কে ইকুয়াল টু ইনফিনিটি। কে দিয়ে যদি আবার ভাগ করি তাহলে ট্যান কে ইকুয়াল টু, ট্যান কতর মান ইনফিনিটি? আমরা জানি যে ট্যান 90-র মান হচ্ছে অসীম, ট্যান 90-র মান হবে অসীম, ট্যান 270-র মান হবে অসীম, ট্যান 450-র মান হবে অসীম, অর্থাৎ 90 ডিগ্রি এর যেগুলো বেজোড় গুণিতক সেই সমস্ত গুলোর ক্ষেত্রে মান হবে অসীম। উভয় পক্ষ থেকে আমরা ট্যান ক্যান্সেল করে দিচ্ছি, ট্যান ক্যান্সেল করে দিলে আমরা পাই হলো কে ইকুয়াল টু এত, এখান থেকে কে ইকুয়াল টু পাচ্ছি আমরা এত, কে ইকুয়াল টু পাচ্ছি টুয়াইস এন প্লাস 1 পাই বাই টুয়াইস এন। এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু, ডান পাশের এটা বর্গ করে আমরা এরকম পাচ্ছি, কে আবার আমরা ধরে এসেছিলাম টুয়াইস এম ই বাই এইচ কার স্কোয়ার। তাহলে কে স্কোয়ারের মানটা আমরা বসিয়ে দিলাম, ডান পক্ষ এরকম থাকলো, এখান থেকে ইএন এর মানটা আমরা বের করে নিচ্ছি। এই সমীকরণ আর এই সমীকরণ একই সমীকরণ। আমরা মাঝপথে এক জায়গায় ধরে নিয়েছিলাম যে এল ইকুয়াল টু টুয়াইস এ। এই যে এখান থেকে যদি টুয়াইস এ এর পরিবর্তে আমরা এল বসাই তাহলে এই সমীকরণটাই এই সমীকরণের চেহারায় আসে। যদি আমরা এখানে ধরে নেই যে এল ইকুয়াল টু, আমরা যদি ধরে নেই এল ইকুয়াল টু টুয়াইস এ, তাহলে এই সমীকরণটা এই সমীকরণে এসে দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে আমরা প্রথম সমীকরণটার জন্য আমরা একটা সমাধান, শক্তির মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা দ্বিতীয় সমীকরণ থেকে আবার একই রকম ভাবে শক্তির মান বের করার চেষ্টা করব। পরবর্তী যে সমীকরণটা ছিল যে হয় এটা ইকুয়াল টু 0 অথবা ওইটা ইকুয়াল টু 0, দ্বিতীয়টা এটাকে আবারও এ দিয়ে গুণ করব, এটাকে আবারও এ দিয়ে গুণ করব, ফলে এখানেও আমাদের এ আসবে। আর এইটুকুকে ধরে আসছিলাম আমরা জিটা, তাহলে জিটা কট জিটা ইকুয়াল টু মাইনাস এই বিটা এ কে আমরা ধরেছিলাম ইটা। তাহলে এই সমীকরণটাকে এ দিয়ে গুণ করে আমরা এই ফর্মে নিয়ে আসতে পারি, এই যে সেই ফর্ম। তাহলে এখন আমরা এই সমীকরণের জন্য আমরা গ্রাফ আঁকবো, আর এই ব্যাসার্ধ নিয়ে আবারও 3টা বৃত্ত আঁকবো। দেখা যাচ্ছে যে আমাদের আগে কিন্তু ইটা ইকুয়াল টু জিটা ট্যান জিটা ছিল এবং এই মাইনাসটা ছিল না, এখানে ছিল ট্যান আর ওই মাইনাসটা ছিল না, ফলে আমাদের গ্রাফটা যেমন হয়েছিল এখনো কিন্তু এই ইটা ইকুয়াল টু মাইনাস জিটা কট জিটা এর জন্য গ্রাফের চেহারাটা কিন্তু কাছাকাছি এসছে। আগেরটাতে আমাদের গ্রাফের চেহারা যেরকম ছিল কাছাকাছি এসছে, আর বৃত্ত তো একই রকম আসবে আমাদের। এইটার বিভিন্ন মানের জন্য এটার মান একবার 1 ধরবো, একবার 2 ধরবো, ইত্যাদি ধরে বিভিন্ন মানের জন্য আমরা 3টা গ্রাফ এঁকেছি।
দেখা যাচ্ছে ওই মতো করে যে প্রথমটার জন্য কোনো ছেদবিন্দু নেই, প্রথমটার জন্য বা এটার মান যদি 1 ধরি, তাহলে যে বৃত্ত আঁকি সেই বৃত্তের সাথে এইটার যে গ্রাফ, সেই গ্রাফের কোনো ছেদবিন্দু নেই। তার মানে প্রথমটার জন্য আমরা কোনো সমাধান পাচ্ছি না, যে ক্ষুদ্রতম মানটির জন্য কোনো সমাধান নেই। আর অন্য দুটোর জন্য দেখো, অন্য দুটোর প্রত্যেকটার জন্য একটা করে সমাধান আমরা পাচ্ছি। এই যে এই গ্রাফটা এই বৃত্তটাকে এক জায়গায় ছেদ করেছে, আবার এই বৃত্তটাকে এক জায়গায় ছেদ করেছে। তার মানে অন্য দুটির প্রত্যেকটির জন্য একটি করে সমাধান পাচ্ছি আমরা। এইখানে দেখো, আমরা পরের গুলো যদি আঁকি তাহলে হয়তো আরো কিছু ছেদবিন্দু আমরা পাবো, আপাতত সেগুলো আর আমরা দেখাচ্ছি না। তাহলে প্রথম সমীকরণের জন্য আমরা একরকম পেলাম সমাধান, দ্বিতীয় সমীকরণের জন্য আর এক রকম পেলাম। এখান থেকে আমরা শক্তির মানটা বের করে নেব। প্রথম সমীকরণের জন্য যেমনি আমরা শক্তির মান বের করেছিলাম, এবার এইটার জন্য আমরা শক্তির মানটা বের করে নেব। এখানে আমরা ধরে নিচ্ছি ভি যদি ইনফিনিটি হয় তাহলে বিটা ইকুয়াল টু ইনফিনিটি, আবারও বিটা বাই কে ইকুয়াল টু ইনফিনিটি। সমীকরণ ছিল, আগের সমীকরণে ছিল, এখানে ছিল ট্যান, এইখানে ছিল ট্যান, এখন এসছে কট। আর আগের সমীকরণে এই মাইনাসটা ছিল না, এখন মাইনাস এসছে। এটি মাথায় রেখে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। বিটা যেহেতু ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি যাই হোক, তাহলে কট কে আমরা পাচ্ছি ইনফিনিটি। কট 180 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি। কট 180 ডিগ্রির মান হচ্ছে আমাদের ইনফিনিটি। ফলে দুই পাশ থেকে আমরা কট ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল করে দিয়ে এরকম পাচ্ছি। একই রকম ভাবে ক্যালকুলেশন করে আসছি আমরা ওটার মতো করেই, বর্গ করে আমরা পাচ্ছি এটি। এই কে স্কয়ারের মান আবারও আমরা বসালাম, কে স্কয়ারের মান বসালাম, বসিয়ে এখান থেকে এইটি আসছে এই ক্যালকুলেশন থেকে। আর আবার যদি আমরা এল ইকুয়াল টু টুয়াইস এ বিবেচনা করি, তখন সমীকরণটা আসবে আমাদের। তাহলে দুটো ক্ষেত্রে আমরা শক্তির রাশিমালা পেয়ে গেছি, দুটো সমাধানের জন্যই আমরা শক্তির রাশিমালা পেয়েছি। এটি হচ্ছে আমাদের সসীম বর্গাকৃতি বিভব কূপে আবদ্ধ কণার শক্তির রাশিমালা। তার এরকম দুই রকম শক্তি থাকতে পারে, যেটা যে সমীকরণ সে সিদ্ধ করবে সেই সমীকরণ অনুসারে তার শক্তি থাকবে। এই লেকচারটি প্রস্তুত করতে আমি এই বইগুলো সহযোগিতা নিয়েছি। আজকের মতো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো, নিশ্চয়ই দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।